আচ্ছা, শুরুটা করি একটা আনন্দের খুশি সংবাদ দিয়ে শুরু করি ইনশাল্লাহ আমরা, ঠিক আছে? সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন ব্যাচে আজকে অবধি 101 জন, অর্থাৎ 101 জন হয়ে গেছে। মানে আমরা সেঞ্চুরি মেরে ফেলছি, ঠিক আছে? আশা আছে ইনশাল্লাহ। গতবারে একেবারে পরীক্ষার আগ পর্যন্ত প্রায় 323 জন জয়েন করছিল। তো এইবার টার্গেট হচ্ছে ইনশাল্লাহ 500 জনের মতো আমরা থাকবো ইনশাল্লাহ। খুব সুন্দর একটা জার্নি শেষ করব ইনশাল্লাহ। শুক্রিয়া আল্লাহর কাছে, এর জন্য পুরোটাই আল্লাহর রহমত। এখানে আমার কোনো ক্রেডিট নাই, পুরোটাই আল্লাহর রহমত, ঠিক আছে? আসেন এখন আমরা এখন যেই টপিকটা নিয়ে শুরু করব, একটু জোরে নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাস নেন। এই টপিকটা এইখান থেকে এমসিকিউ, মনে রাখবেন, এইখান থেকে এমসিকিউ প্লাস রিটেন। এমসিকিউ অন্তত একটা অথবা দুইটা আপনি তো অবশ্যই পাবেন, রিটেনের একটা প্রশ্ন আপনারা এখান থেকে পেতে পারেন এখন যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলেন চট করে আমরা দেখে ফেলি মূলত কোন টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে, টপিকটা হচ্ছে অ্যাডমিশন। লিখেন আপনারা। আমি আবার বলতেছি, আমি আপনাদেরকে আরেকটা বিষয়, যারা নতুন জয়েন করছেন তাদেরকে এনশিওর করি, একটা বিষয় 100% ক্লিয়ার বেসিক না হয়ে আপনারা সামনে আগাবেন না। মানে আমাকে আগাইতে দিবেন না। এখন আসেন সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে ক্লাসের শেষে একটা সুযোগ দিব। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনি একজন আইনের স্টুডেন্ট হিসেবে আপনি যদি প্রশ্ন না করেন তাহলে আপনি আইনের 0% শিখবেন। মনে রাখবেন, এটা একেবারে স্বাভাবিক। যেমন কিছু শিক্ষক আছে যারা প্রশ্ন করলে খুব রেগে যায়, এটা অনুচিত। আপনি যদি প্রশ্নের উত্তরটা দিতে না পারেন তাহলে খুব শালীনভাবে বলতে পারেন, সুন্দরভাবে গুছায় বলতে পারেন যে আমি এই প্রশ্নটা পারি না, জানি না। কিন্তু রেগে যাওয়া এটা কিন্তু একটা অন্যায়। কারণ আপনি রেগে যাওয়া মানে একজন স্টুডেন্টকে প্রশ্ন করা থেকে ডিমোটিভেটেড করা। আমি নাই পারতে পারি, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। আমি আবার বলতেছি, আপনি আইনের স্টুডেন্ট কিন্তু প্রশ্ন করেন না, তার মানে আপনি 0% আইন শিখতেছেন। আপনি প্রশ্নের মাধ্যমেই মূলত আইন শিখবেন, মনে রাখবেন এটা। এই কারণে আমি ক্লাসের লাস্টে সবসময় আমি আপনাদেরকে প্রশ্ন করার জন্য একটা নির্দিষ্ট সময় দিই। আচ্ছা দেখেন, প্রথমে হচ্ছে আমরা অ্যাডমিশন সম্পর্কে জানবো। অ্যাডমিশনটা কি? অ্যাডমিশনটা হচ্ছে স্বীকৃতি। দেখেন, স্বীকৃতি। আচ্ছা, এই অ্যাডমিশনটা এটা একটা সিভিল নেচার। লিখেন, আমি যে ইনফরমেশনগুলো বলবো এটা একটু লিখে রাখেন। এটা একটা সিভিল নেচার। যেহেতু সিভিল নেচার, এটা সিপিসিতেও পাবেন, পরে পড়াবো আপনাদেরকে। যেহেতু অ্যাডমিশনটা আমরা বললাম স্বীকৃতি সিভিল নেচার, তাহলে এটা কয়েক ক্ষেত্রে ক্রিমিনাল, মানে ওইটা আমরা আলোচনা করবো, এটা ক্রিটিক্যাল আলোচনা। অ্যাভারেজ ক্ষেত্র হচ্ছে অ্যাডমিশনটা হচ্ছে সিভিল নেচার, অর্থাৎ দেওয়ানি প্রকৃতির। যেহেতু দেওয়ানি প্রকৃতির, মানে এটা আলোচনা সিপিসিতেও আপনারা পাবেন ইনশাল্লাহ। আমরা সিপিসিতে পড়বো অ্যাডমিশনটা কি। এখন একেবারে ধারা ভেঙে ভেঙে আমরা পড়ি। দেখেন, যখনই অ্যাডমিশন সম্পর্কে আলোচনা করা হবে তখন আপনাকে জানতে হবে সেকশন 17। একেবারে ধারা ভেঙে ভেঙে আমরা বলবো সেকশন 17। সেকশন 17তে কি বলা আছে দেখেন, এটা কিন্তু নতুন আইনে এই সেকশন 17তে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, পরিবর্তন হয়েছে। অ্যাডমিশন আগে ছিল 2 প্রকার, এখন নতুন আইন অনুযায়ী অ্যাডমিশন এখানে 3 প্রকার বিবেচনা করা হবে। এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে মৌখিক। মৌখিক, যেটাকে আমরা ইংরেজিতে বলি ওরাল। 2 নাম্বারটাকে লিখেন, 2 নাম্বারটা হচ্ছে লিখিত, যেটাকে আমরা বলি রিটেন। আর 3 নাম্বারটা ইংরেজি নাম, বাংলা একই ইংরেজি, ডিজিটাল রেকর্ড। এটাও, অর্থাৎ ডিজিটাল রেকর্ডের মাধ্যমেও যদি কোনো কিছু স্বীকার করে নেন তাহলে সেটা অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। তাহলে এই পার্টটা নতুন সংযুক্ত হয়েছে। তার মানে এখন এইটা কিন্তু আইনে ডিফাইন করা নাই এইভাবে। আইনে বলা আছে অ্যাডমিশন হচ্ছে কি, এখন আপনারা ধারার মূল কন্টেন্টসগুলো লিখেন। আপনি 17 ধারাকে যদি জিজ্ঞাসা করেন অ্যাডমিশন কি, সে বলবে অ্যাডমিশন হচ্ছে মৌখিক। এক নাম্বারে অ্যাডমিশন হবে মৌখিক, এক নাম্বারে সে কি বলবে? অ্যাডমিশন হচ্ছে মৌখিক।
2 নাম্বারে বলবে অ্যাডমিশনটা হচ্ছে গিয়ে লিখিত লিখিত 3 নাম্বারে অ্যাডমিশনটা হচ্ছে ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড বলতে কি বোঝায়? ডিজিটাল রেকর্ড বলতে আমি আপনাদেরকে বুঝাইছি ডিভিডি, সিডি, এরপরে ম্যাগনেটিক যে সকল পদ্ধতি, এরপরে হচ্ছে অডিও, ভিডিও, এই জিনিসগুলো, ঠিক আছে? তাহলে ডিজিটাল রেকর্ড কি? এই 3টা উক্তি। উক্তি খেয়াল করেন, অ্যাডমিশনটা হচ্ছে মৌখিক, লিখিত, ডিজিটাল রেকর্ডের উক্তি। আপনি কোনো উক্তি করলেন অথবা কোনো বিবৃতি, তাহলে দেখেন একেবারে মুখস্থ করে ফেলেন, এবং আমি প্রত্যেকটা ধারা ভেঙে ভেঙে বলতেছি, আপনি ধারায় আর নতুন কিছু খুঁজে পাবেন না ইনশাল্লাহ। অ্যাডমিশনটা হচ্ছে মৌখিক, এখানে বলা আছে ওরাল, লিখিত রিটেন, অথবা ডিজিটাল রেকর্ডের উক্তি বা বিবৃতি। এখন এই বিবৃতিগুলো আপনি কোন কোন বিষয়ে দিবেন? 2টা বিষয়ে লিখেন। বিবৃতি দেওয়া হয় কোন কোন বিষয়ে? লিখেন 2টি বিষয়ে। তার মানে অ্যাডমিশন দেওয়া হবে কয়টি বিষয়ে? 2টি বিষয়। আপনাদের এটা এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। অ্যাডমিশন দেওয়া হয়, ধরেন আপনাদের কিভাবে আসে এমসিকিউটা আমি বলবো, আগে বলতেছি। তাহলে কোনো লিখিত, কোনো মৌখিক, অথবা কোনো ডিজিটাল রেকর্ড, বিবৃতিটা কয়টি বিষয় বলেন তো? 2টি বিষয়। কি কি বিষয় বলেন তো? 1 নাম্বারটা হচ্ছে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। খেয়াল করেন, অ্যাডমিশনটা হচ্ছে 2টা বিষয়, একটা হচ্ছে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ আমি পুরো জিনিসটা আবার মিলাচ্ছি, দেখেন। অ্যাডমিশন হচ্ছে মৌখিক, লিখিত, ডিজিটাল রেকর্ডের কোনো উক্তি বা কোনো বিবৃতি, যেটা দেওয়া হয় কোন কোন বিষয়ে? বিচার্য বিষয়ে, অর্থাৎ ঘটনার সাথে রিলেটেড বিচার্য বিষয়ে, অথবা ঘটনার সাথে রিলেটেড প্রাসঙ্গিক বিষয়, ঠিক আছে, দেওয়া হয়। আচ্ছা, এখন তাহলে দিলে এটার কাজটা কি? অ্যাডমিশনের কাজটা কি? এরপরে আপনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা দিলাম আমি বিচার্য বিষয়ে আমি একটা উক্তি করলাম, প্রাসঙ্গিক বিষয়ে একটা উক্তি করলাম বা বিবৃতি দিলাম, যেটা অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। এখন এই অ্যাডমিশনটার কাজটা কি? আইনের পরবর্তী পার্টি আপনাকে বলে দিছে এই অ্যাডমিশনের কাজ হচ্ছে সিদ্ধান্তের সূচনা করে। লিখেন, অ্যাডমিশন কি করে বলেন তো? এই সবগুলো ইনফরমেশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সিদ্ধান্তের সূচনা করে। সিদ্ধান্তের সূচনা করে। সিদ্ধান্তের সূচনা করে। খেয়াল করেন, তাহলে কি করে বলেন তো? এটা সিদ্ধান্তের সূচনা করে, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এখন আসেন, আপনাদেরকে প্রশ্ন কিভাবে এমসিকিউ হবে সেটা দেখাই, রিটেনেরটা পরে দেখাবো। এমসিকিউ প্রশ্ন হইতে পারে, ধরেন অ্যাডমিশন দেওয়া যাবে কোন কোন বিষয়ে? কোন কোন বিষয়ে? 1 নাম্বারে দিল বিচার্য বিষয়, 2 নাম্বারে দিল হচ্ছে প্রাসঙ্গিক বিষয়ে, 3 নাম্বারে দিল হচ্ছে গিয়ে মনে করেন 3 নাম্বারটা হচ্ছে গিয়ে আইনের বিষয়ে, ধরেন আইনের বিষয়ে, আর 4 নাম্বারটা হচ্ছে গিয়ে উপরের কোনোটাই। 4 নাম্বারটা দিল ক এবং খ উভয়। তাহলে অপশন কি হবে? তাহলে এটার এমসিকিউ যদি এইভাবে আসে, তাহলে অ্যাডমিশন দেওয়া যাবে কোন কোন বিষয়ে? বিচার্য বিষয়ে আর প্রাসঙ্গিক বিষয়ে। অ্যাডমিশন দেওয়া যাবে কোন কোন বিষয়ে? বিচার্য বিষয়ে আর প্রাসঙ্গিক বিষয়। ক্লিয়ার আমাদের? তাহলে অ্যাডমিশন সম্পর্কে আমরা এতটুকু জানলাম। এরপরে আসেন, তাহলে অ্যাডমিশন সম্পর্কে খেয়াল করেন কি কি জানলাম। অ্যাডমিশনটা 1 নাম্বারে মৌখিক, 2 নাম্বারে লিখিত, 3 নাম্বারে ডিজিটাল রেকর্ড। 1 নাম্বার শেষ। এরপরে অ্যাডমিশনটা দেওয়া যায় কোন কোন বিষয়ে? 1 নাম্বারে বিচার্য বিষয়, 2 নাম্বারে প্রাসঙ্গিক বিষয়। এরপরে অ্যাডমিশন কি করে? এটা হচ্ছে কি সিদ্ধান্তের সূচনা করে। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খুবই। সিদ্ধান্তের সূচনা করে। সিদ্ধান্তের সূচনা করে। অ্যাডমিশন কি করে বলেন তো? অ্যাডমিশন যে কোনো একটা সিদ্ধান্তের সূচনা করে। এরপরে এখন এই যে অ্যাডমিশনটা, এটা কে দিবে? ওই বর্ণিত ব্যক্তিগণের, অর্থাৎ মামলার ব্যক্তিগণের মধ্যে কেহ, অর্থাৎ পক্ষদ্বয়ের মধ্যে কেহ। এখন এই কে দিবে এই জিনিসটা আবার ব্যাখ্যা করা আছে সেকশন 18-তে, এইটার পরিপূর্ণ ব্যাখ্যা।
তাহলে আমি সেকশন 17টা আবার বলতেছি, একেবারে লাইন বাই লাইন, অক্ষর বাই অক্ষর, যেন আপনাদের মুখস্থ হয়ে যায়। মূল ধারা ধরে ধরে বলতেছি। দেখেন অ্যাডমিশনটা কি, 17 নাম্বার ধারায় আপনি জিজ্ঞাসা করলেন, এভাবে পড়বেন। 17 নাম্বার ধারায় জিজ্ঞাসা করবেন অ্যাডমিশনটা কি, সে বলবে অ্যাডমিশনটা হচ্ছে মৌখিক, 2 নাম্বারে লিখিত, 3 নাম্বারে মৌখিক, লিখিত আর ডিজিটাল রেকর্ডের উক্তি, ডিজিটাল রেকর্ডের উক্তি। আচ্ছা, এই উক্তিটা কোন কোন বিষয়ে করা যাবে? দ্বিতীয় প্রশ্ন আপনি করলেন, সে বলবে এইটা করা যাবে বিচার্য বিষয়ে, বিচার্য বিষয়ে, আর কোন বিষয়ে করা যাবে? প্রাসঙ্গিক বিষয়ে করা যাবে এই উক্তিগুলো। তাহলে আপনি অ্যাডমিশন যে করবেন, এটা কোন কোন বিষয়ে অ্যাডমিশন গ্রহণযোগ্য? আপনি যদি বিচার্য বিষয়ে কোনো অ্যাডমিশন করেন গ্রহণযোগ্য, আর আপনি যদি প্রাসঙ্গিক বিষয়ে কোনো অ্যাডমিশন করেন এটা গ্রহণযোগ্য। এরপরে আপনি করলেন কাজটা কি অ্যাডমিশনের, সে বলবে সিদ্ধান্তের। অ্যাডমিশন লিখেন, অ্যাডমিশন, অ্যাডমিশন সিদ্ধান্তের সূচনা করে, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত, আপনি সিদ্ধান্তের চূড়ান্ত না। খেয়াল করেন এইখানে আমি এটা আবার ব্যাখ্যা করতেছি, আপনাদের অনেকের ভুল হতে পারে। একটা ঘটনার সিদ্ধান্তের সূচনা করে, তবে সে শেষ করে না, সে চূড়ান্ত করে না। খেয়াল করেন, এই প্রশ্নটা পাবেন আপনারা, আমি সামনে পড়াবো 31 ধারা যখন পড়াবো এই লাইনটা আমার আবার কাজে দিবে। অ্যাডমিশনটা সিদ্ধান্তের সূচনা করে, কয়দে সে শুরু করে কিন্তু সে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না। মনে রাখবেন, সিদ্ধান্তের সূচনা করে, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। অ্যাডমিশন সিদ্ধান্তের সূচনা করে, সে চূড়ান্ত প্রমাণ করে না। অ্যাডমিশন সিদ্ধান্তের সূচনা করে, সে চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হবে না। এটা পরে পড়াবো, তখন আপনারা মিল পাবেন এই কথার সাথে। তাহলে এই 3টা ইনফরমেশন জানলে আশা করি আপনাকে যেইভাবেই ঘুরাইয়া প্রশ্ন করুক না কেন এমসিকিউতে অ্যান্সার করা কোনো বিষয় না। এখন আসেন লাস্টে একটা বলা আছে, কারা এই উক্তিটা করবে? এই মামলার সাথে সম্পর্কিত ব্যক্তি যারা, ব্যক্তি যারা। এখন এই যে ব্যক্তি যারা এই উক্তিটা করবে, অ্যাডমিশনটা করবে, এখন এই ব্যক্তি কারা কারা করবে এইটা আরও বিস্তারিত বলা আছে 18 ধারায়। তাহলে এখন আমরা চট করে 18 ধারায় চলে যাব। যান, এবার আমরা 18 ধারায় চলে যাই। সেকশন 18 দেখেন, সেকশন 18, সেকশন 18। তাহলে দেখেন সেকশন 18তে, সেকশন 18তে কি বলা আছে? কোন কোন ব্যক্তির অ্যাডমিশন, অ্যাডমিশন অথবা কোন কোন, লিখেন কোন কোন, কোন কোন ব্যক্তির বিবৃতি, কোন কোন ব্যক্তির উক্তি বা বিবৃতি, যেটাই বলেন আপনি, উক্তি বা বিবৃতি, কোন কোন ব্যক্তির উক্তি বা বিবৃতি অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। আমি আবার বলতেছি, খেয়াল করেন, কোন কোন ব্যক্তির উক্তি। সেকশন 18তে আমরা কি পড়ব? কোন কোন ব্যক্তির উক্তি অ্যাডমিশন হিসেবে গণ্য হবে, অথবা কার কথাটা এই মামলায় অথবা যে কোনো মামলায় ওই মামলার অ্যাডমিশন হিসেবে গণ্য করা হবে। কয় শ্রেণীর ব্যক্তির উক্তি? লেখেন 4 শ্রেণীর ব্যক্তির উক্তি অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। 4 শ্রেণী, লিখেন এটা। তাহলে 18 ধারায় বলা আছে 4 শ্রেণীর ব্যক্তি, একটা একটা করে প্রত্যেকটার সাথে উদাহরণ দিব আমি। 4 শ্রেণীর ব্যক্তির বিবৃতি, 4 শ্রেণীর ব্যক্তির বিবৃতি অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। 4 শ্রেণীর ব্যক্তির বিবৃতি, 4 শ্রেণীর ব্যক্তির বিবৃতি অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। দেখেন, 4 শ্রেণীর ব্যক্তির বিবৃতি অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। সেই 4 শ্রেণী কারা কারা? 1 নম্বরে হচ্ছে মামলার পক্ষ, মামলার পক্ষ বা পক্ষের প্রতিনিধি। খেয়াল করেন, মামলার পক্ষ বা পক্ষের প্রতিনিধি, অর্থাৎ বাদী পক্ষের প্রতিনিধি, বিবাদী পক্ষের প্রতিনিধি বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। তার মানে মামলার বাদী যদি কোনো বিবৃতি করে, মামলার বিবাদী যদি কোনো বিবৃতি করে, মামলার বাদীর প্রতিনিধি যদি কোনো বিবৃতি করে, মামলার বিবাদীর প্রতিনিধি যদি কোনো বিবৃতি দেয়, তাহলে এই বিবৃতি 18 ধারায় বলা আছে অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। গেল 1 নাম্বারটা, অর্থাৎ মামলার পক্ষ বা পক্ষের প্রতিনিধির বিবৃতি, মামলার পক্ষ বা পক্ষের প্রতিনিধির বিবৃতি অ্যাডমিশন হিসেবে গণ্য হবে 1 নাম্বারটা। এরপরে আসেন 2 নাম্বারটা।
2 নাম্বারটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক মামলা। প্রতিনিধিত্বমূলক মামলা কাকে বলে এটা আমরা সিপিসি অর্ডার 1 রুল 8-এ খুব সুন্দরভাবে পড়ব। আপাতত এতটুকু বলি, ধরেন একটা মামলা সংক্ষেপে বলি আমি আপনাদেরকে, ধরেন একটা মামলায় 5 জন, তো 5 জন, এই 5 জন বলল আমরা 5 জন থাকা সম্ভব না, আমাদের পক্ষে মনে করেন বলল যে আমাদের পক্ষে ধরেন নিপা এই মামলার রিপ্রেজেন্টেটিভ করবে, তার মানে নিপা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ মামলার বাদী। এরপরে আরেকটা মামলা বিবাদী অনেকজন, তাদের পক্ষে একজন প্রতিনিধি। অর্থাৎ প্রতিনিধিত্বমূলক মামলায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিপ্রেজেন্টেটিভ স্যুট, প্রতিনিধিত্বমূলক মামলায় প্রতিনিধিত্ব লিখেন, প্রতিনিধিত্বমূলক মামলায় বাদী এবং বিবাদী, প্রতিনিধিত্বমূলক মামলায় বাদী অথবা বিবাদীর কি বিবৃতি, অর্থাৎ তাদের মামলা সম্পর্কিত বিবৃতি। তার মানে 1 নাম্বারটা খেয়াল করেন, মামলার পক্ষ বা পক্ষের প্রতিনিধি যদি কোনো বিবৃতি দেয় সেটা অ্যাডমিশন। 2 নাম্বারটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক মামলায় বাদী এবং বিবাদীর বিবৃতি, এটা অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। 2টা গেল। 3য় নাম্বারটা খুবই ইন্টারেস্টিং। 3 নাম্বারটা হচ্ছে মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে। 3 নাম্বারটা হচ্ছে মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে। মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে। 3 নাম্বারটা হচ্ছে মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা কি ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, মনে করেন এই একটা জায়গা, এই জায়গার এতটুকু অংশ হচ্ছে জরিনার, ঠিক আছে, আবার এই পুরো জায়গাটায় আবার মনে করেন সখিনারও অধিকার আছে, ঠিক আছে। এখন এই জায়গাটা নিয়ে একটা মামলা হয়েছে। এখন এই জায়গায় যদিও সখিনা কোনো পক্ষ না, কিন্তু এই মামলার বিষয়বস্তুতে কিন্তু তার স্বার্থ আছে। তাহলে মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে, লিখেন এটা আরও ভেঙে লিখেন, মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে। এবার স্বার্থটা কি? 1 নাম্বারে হচ্ছে মালিকানাগত স্বার্থ, আর 2 নাম্বারটা হচ্ছে আর্থিক স্বার্থ। তাহলে এইটাকে যদি আরও সংক্ষেপে 3 নাম্বারটা যদি আমরা আরও সংক্ষেপে পড়ি, যে মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে এইরকম ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হবে। মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে এইরকম ব্যক্তির উক্তিকে অ্যাডমিশন হিসেবে গণ্য করা হবে। গেল, এটা আমরা জানলাম 3 নাম্বারটা গেল। এরপরে আসেন 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে গিয়ে যেই ব্যক্তির নিকট থেকে স্বার্থ লাভ করা হয়েছে তার বিবৃতি প্রাসঙ্গিক। আগে উদাহরণ দেই, পরে মূল টার্মে চলে যাই। এই জায়গাটার মালিক হচ্ছে গিয়ে, মনে করেন এই জায়গাটার মালিক হচ্ছে গিয়ে আক্তার সাহেব, এই জায়গার মালিক, ঠিক আছে। এরপরে জরিনা কি করলো? আক্তার সাহেব থেকে এই জায়গাটা ক্রয় করলো জরিনা। এখন এই জায়গা নিয়ে একটা মামলা হয়েছে, তাহলে জরিনা নামে মামলা করছে মনে করেন সখিনা। তাহলে এই জায়গা জরিনা স্বার্থ পাইছে কার থেকে? এই মামলায় জরিনা স্বার্থ পাইছে আক্তার সাহেবের কাছ থেকে। তাহলে এই মামলায় আক্তার সাহেবের উক্তিও আদালত অ্যাডমিশন হিসেবে গণ্য করবে। অর্থাৎ 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হচ্ছে যে ব্যক্তির নিকট থেকে এই স্বার্থটা পাইছে তার বিবৃতিও আদালত অ্যাডমিশন হিসেবে গণ্য করবে। লিখেন তাহলে, যে ব্যক্তির নিকট থেকে স্বার্থ লাভ করেছে তার বিবৃতিও প্রাসঙ্গিক। যে ব্যক্তির, তাহলে আমি আবার বলতেছি যেন শুনেন, আমার ক্লাসে যেন আপনাদের মুখস্থ হয়ে যায়, ঠিক আছে, এইভাবে পড়বেন। 17 নাম্বার ধারাটা কি মনে পড়ে? অ্যাডমিশন মৌখিক, লিখিত, ডিজিটাল রেকর্ড হইতে পারে। একটা উক্তি বা বিবৃতি, কোন বিষয়ে উক্তি বা বিবৃতি? বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়, এবং সেটা কি করে? সিদ্ধান্তের সূচনা করে। 18তে আয়সা পড়লাম যে কোন কোন ব্যক্তি, যে কেউ আম পাবলিক যে কেউ একটা বিবৃতি করলো আর আদালত সেটা অ্যাডমিশন হিসেবে গণ্য করবে কিনা। 18 ধারা বলতেছে না, যে কোনো ব্যক্তির বিবৃতি আদালত প্রাসঙ্গিক হিসেবে অ্যাডমিশন হিসেবে বিবেচনা করবে না। তাহলে আদালত কোন কোন বিবৃতিগুলো প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে? 18 ধারায় বলা আছে 4 শ্রেণীর ব্যক্তি,
4 শ্রেণীর ব্যক্তি যাদের বিবৃতি আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে। এখন এই 4 শ্রেণীর ব্যক্তি কারা কারা? 1 নম্বরে হচ্ছে মামলার বাদী অথবা বিবাদী, তাদের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। 2 নম্বরে হচ্ছে প্রতিনিধিত্বমূলক মামলা, 2 নম্বরটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক মামলা বা রিপ্রেজেন্টেটিভ সুটে মামলার বাদী অথবা বিবাদী। 3 নম্বরটা হচ্ছে মামলার বিষয়বস্তুতে যার আর্থিক এবং মালিকানাগত স্বার্থ আছে, এই রকম কোনো ব্যক্তি যদি আপনার বিবৃতি দেয় তারটা প্রাসঙ্গিক অ্যাডমিশন হিসেবে আদালত বিবেচনা করবে। 4 নাম্বারটা হচ্ছে মামলার স্বার্থ, আপনি যার কাছ থেকে লাভ করছেন, যেই ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তিটা ক্রয় করছেন, তাহলে মামলার স্বার্থ যার কাছ থেকে লাভ করছেন সেই ব্যক্তি যদি কোনো বিবৃতি দেয় তাহলে এইটা আদালত প্রাসঙ্গিক বা অ্যাডমিশন হিসেবে বিবেচনা করবে। শেষ 17 এবং 18 ধারা। 19 ধারাটা ইন্টারেস্টিং। 19 ধারাটা একটা উদাহরণ দিব আপনাদেরকে। 19 ধারা একটা উদাহরণ দিব। আপনারা 18 ধারায় খুব ক্লিয়ারলি পড়লেন যে মামলায় স্বার্থ থাকা লাগবে, আর্থিক মালিকানাগত স্বার্থ থাকা লাগবে, এরপরে হচ্ছে গিয়ে তার থেকে বিষয়বস্তু ক্রয় করা লাগবে। এখন আসেন যে মামলায় তার কোনো স্বার্থ নাই কিন্তু মামলার সহিত তার সম্পর্ক আছে, এইরকম কি ব্যক্তি হইতে পারে? তার বিবৃতিও প্রাসঙ্গিক হবে। 19 নাম্বারটা দেখেন, মামলায় যাহার সম্পর্ক অবশ্যই প্রমাণ করা লাগবে, এইরকম বিবৃতি। মামলায় লিখেন, আগে এই কথাটা লিখেন, পরে ব্যাখ্যা করতেছি। মামলায় যাহার সম্পর্ক অবশ্যই প্রমাণ করা লাগবে, অবশ্যই প্রমাণ করা লাগবে, যদিও সে মামলার কোনো পক্ষ না। খেয়াল করেন, যদিও সে মামলার কোনো পক্ষ না কিন্তু মামলার সাথে তার একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা প্রমাণ করা লাগবে। তাহলে ওই ব্যক্তি যার সম্পর্কটা প্রমাণ করা লাগবে ওই ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে 19 ধারায়। এইটা আপাতত এতটুকু লিখেন, উদাহরণ দেওয়ার পরে এই কথাটা আপনারা একেবারে পানির মতো বুঝবেন। উদাহরণটা হচ্ছে কি, খুবই ইন্টারেস্টিং একটা উদাহরণ। উদাহরণটা হচ্ছে, মনে করেন ইসরাত, ঠিক আছে, ইসরাত তার হচ্ছে গিয়ে গাবতলিতে মনে করেন 5 তলা বাড়ি আছে। এখন ইসরাত হচ্ছে গিয়ে ধরেন সে তার হাজব্যান্ডের সাথে কোথায় থাকে, মনে করেন ইউএসএতে থাকে, আমেরিকায় থাকে। এখন ইসরাত এই যে 5 তলা বাড়ি, এই 5 তলা বাড়ি ভাড়া তোলার জন্য ইসরাত দায়িত্ব দিয়ে গেছে কাকে? মনে করেন ইসরাত দায়িত্ব দিয়ে গেছে পিন্টুকে দায়িত্ব দিয়ে গেছে। খেয়াল করেন, ইসরাতের বাড়ি 5 তলা, ভাড়া তোলার জন্য দায়িত্ব দিয়ে গেছে পিন্টুকে। এখন পিন্টু কি করছে? এই ভাড়াটিয়াদের কাছ থেকে ঠিকই কি করছে? ভাড়া তুলছে, কিন্তু পিন্টু এই টাকাটা ইসরাতকে দেয় নাই। পিন্টু এই টাকাটা কাকে দেয় নাই? ইসরাতকে দেয় নাই। প্রশ্ন হচ্ছে যে এখন ইসরাত মামলা করছে, কিসের মামলা বলেন তো? মামলা করছে হচ্ছে পিন্টুর নামে ভাড়া আদায়ের মামলা। আমি তাকে ভাড়া আদায়ের তোলার দায়িত্ব দিছি, সে এখন ভাড়ার টাকা দিচ্ছে না। এখন দেখেন, এই মামলায় ইসরাত এক পক্ষ, বাদী পক্ষ, বিবাদী পক্ষ হচ্ছে পিন্টু, কিন্তু এই মামলায় কিন্তু ভাড়াটিয়ারা কোনো পক্ষ না। কিন্তু তারপরও ভাড়াটিয়াদের এই মামলায় সম্পর্ক আছে, এটা প্রমাণ করা লাগবে। কারণ এইটা প্রমাণ করা লাগবে যে ভাড়াটিয়ারা সঠিকভাবে পিন্টুকে ভাড়া দিছে, পিন্টু এই কারণে ভাড়া দিচ্ছে না। তাহলে এইটা প্রমাণ করতে হলে তখন এই যে ভাড়াটিয়ারা যে উক্তিগুলো করবে যে না, আমরা পিন্টুকে সঠিকভাবে এত তারিখে সাইনসহ এই যে পিন্টু আমাদের কাছ থেকে ভাড়া নিছে, তার মানে যদিও ভাড়াটিয়ারা এই মামলার পক্ষ না কিন্তু এই মামলার সাথে যেহেতু সম্পর্কিত, তাহলে তাদের এই ভাড়াটিয়াদের উক্তি আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে। এই কথাটাই বলা আছে 19 ধারা। এইবার মূল কথাটা লিখি দেখেন, এইবার আপনারা বুঝবেন যে মামলার সহিত যাহার সম্পর্ক, মামলার পক্ষ না কিন্তু মামলার সহিত যাহার সম্পর্ক প্রমাণ করা লাগবে, মামলার সহিত যাহার সম্পর্ক প্রমাণ করা লাগবে, মামলার সহিত যাহার সম্পর্ক প্রমাণ করা লাগবে, মামলার সহিত যাহার সম্পর্ক কি করা লাগবে? প্রমাণ করা লাগবে। এইরকম ব্যক্তির উক্তি আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে বা অ্যাডমিশন হিসেবে বিবেচনা করবে। শেষ। তাহলে 19 ধারাটাও আমাদের কাছে ক্লিয়ার হইল যে যদিও সে মামলার পক্ষ না কিন্তু মামলার সহিত তার একটা সম্পর্ক আছে, এটা তো প্রমাণ করা লাগবে ভাড়াটিয়া। অতএব ভাড়াটিয়ারা পিন্টুকে ভাড়া দিল কিনা এই সম্পর্কে ভাড়াটিয়ারা যেই উক্তিটা করবে এই উক্তিটা আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে। গেল 19 ধারাটা শেষ। আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিছি, পিডিএফ ফাইলগুলো দেখবেন। আমি আশেপাশে অনেকগুলো ইনফরমেশন লিখে রাখছি, আপনারা ওইটা দেখলে বুঝবেন। গেল, আর 19 ধারাটা বুঝলাম। এরপর আসেন 20 ধারা, আরও ইন্টারেস্টিং একটা বিষয়।
বীজ ধারাটা হচ্ছে গিয়ে, বীজ ধারাটা আগে উদাহরণ দিব, পরে ব্যাখ্যা করব, তাহলে বুঝবেন। বীজ ধারাটা হচ্ছে গিয়ে, মনে করেন ধরেন আপনাদের মধ্যে হচ্ছে গিয়ে সুবর্ণ মল্লিক, তার ধরেন প্রচুর কি পোষা বিড়াল, বিদেশি বিড়াল পালার শখ আছে, বিড়াল, ঠিক আছে। এখন মনে করেন সুবর্ণ মল্লিক সে কি করলো, সে একটা বিড়াল কিনলো, কার কাছ থেকে, সে বিড়াল কিনলো হচ্ছে গিয়ে পিন্টুর কাছ থেকে, বিড়াল কিনলো পিন্টুর কাছ থেকে। এখন কিছুদিন কেনার পর বিড়ালটা অসুস্থ হয়ে পড়লো। এবার সুবর্ণ মল্লিক বলল যে আচ্ছা আপনার বিড়াল তো অসুস্থ হয়ে পড়ছে, পিন্টু আপনার বিড়াল তো অসুস্থ হয়ে পড়ছে, আপনি আমাকে অসুস্থ বিড়াল কেন দিছেন? তখন পিন্টু বলল এই বিড়ালদের সুস্থ, এটা সম্পূর্ণ সুস্থ বিড়াল, আমি আপনাকে সুস্থ বিড়ালই দিছি, বিড়ালটা সুস্থ, এই বিড়ালটা সুস্থ, এই মর্মে আপনি জন্টুকে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে এই যে পিন্টু প্রকাশ্যভাবে ঘোষণা দিল যে এই বিষয়ে আপনি জন্টুকে জিজ্ঞাসা করতে পারেন, তাহলে প্রকাশ্যভাবে যেই ব্যক্তির নাম ঘোষণা করে ওই ব্যক্তির বিবৃতি আদালত প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে। আরেকটা উদাহরণ দেই, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। মনে করেন আপনাদের এখানে, ধরেন কার উদাহরণ দিব, মনে করেন আপনাদের এখানে আছে কে, আরাফাত সাহেব, তার খুব ঘোড়া কিনার শখ, তো সে খুব সুন্দর একটা ঘোড়া কিনলো, কার কাছ থেকে, ঘোড়া কিনলো মনে করেন আশরাফুদ্দিন সাহেবের কাছ থেকে, ঠিক আছে। এখন কিছুদিন পরে এই ঘোড়াটা অসুস্থ হয়ে পড়লো। এবার আরাফাত সাহেব বললো এই আশরাফুদ্দিন সাহেব আপনি আমাকে কি ঘোড়া দিছেন, ঘোড়াটা তো অসুস্থ হয়ে গেছে, আপনি আমাকে অসুস্থ ঘোড়া দিছেন কেন? এবার আমি আশরাফুদ্দিন বললাম যে আরে ঘোড়াটা সম্পূর্ণ সুস্থ, এই ঘোড়াটাতে সুস্থ, এই মর্মে একজন ভেটেরিনারি ডাক্তার, আমি বললাম আমার ফ্রেন্ড এরকম একজন ভেটেরিনারি ডাক্তার আছে, মনে করেন আমার ফ্রেন্ড হচ্ছে পিন্টু, আপনি পিন্টুকে জিজ্ঞাসা করেন, সে বলবে যে এই ঘোড়াটা কি সুস্থ না অসুস্থ, সে জানে এই ঘোড়া সম্পর্কে। তাহলে আমি আশরাফুদ্দিন যার নাম প্রকাশ্যে বললাম, তাহলে ওই প্রকাশ্যে ঘোষণা করা ব্যক্তির বিবৃতি প্রাসঙ্গিক, অর্থাৎ পিন্টু যা বলবে আদালত 20 ধারায় বলা আছে প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করবে। তাহলে এবার 20 ধারার মূল কথাটা বলেন, মূল কথাটা লিখে ফেলেন, এইবার বুঝবেন আপনারা। 20 ধারার মূল ধারাটা লিখেন এবার, সেটা হচ্ছে মামলার পক্ষ কর্তৃক প্রকাশ্যভাবে কোনো ব্যক্তির উক্তি প্রকাশ্যভাবে উল্লেখিত কোনো ব্যক্তির উক্তি মানে অ্যাডমিশন প্রাসঙ্গিক হিসেবে আদালত বিবেচনা করবে। দেখেন, মামলার পক্ষ কর্তৃক প্রকাশ্যভাবে উল্লেখিত, তাহলে আমি আশরাফুদ্দিন আরাফাতকে বললাম যে আরাফাত সাহেব আমার ঘোড়াটাতে সুস্থ, এই বিষয়ে পিন্টু ভালো জানে, তার মানে পিন্টুর বিবৃতি প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হবে। কেন? কারণ আমি মামলার পক্ষ হয়ে প্রকাশ্যভাবে কোনো একজন ব্যক্তির নাম বললাম, ঠিক আছে, কোনো একজন ব্যক্তির নাম বললাম, তাহলে এটা একটা বিষয়। এরপর আসেন, এটা অনেক ক্ষেত্রে এই উদাহরণটা, ধরেন গাড়ি বিক্রি করলাম, এখন গাড়ি একটু প্রবলেম করতেছে, আমি বললাম যে এই গাড়িটাতে ভালো, ওই গ্যারেজের একজন আছে, মেকার আছে অমুক, তার কাছে জিজ্ঞাসা করো এই গাড়িটা ভালো, সম্পূর্ণ ভালো, তাহলে তার এই বিবৃতি প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হবে, ঠিক আছে। এখন আসেন আমি আপনাদেরকে বলি, 20 ধারার উদাহরণে আপনারা 3-4টা স্টার চিহ্ন দেন। 20 ধারার উদাহরণ থেকে আপনাদের এমসিকিউ এবং রিটেনের প্রশ্ন আসবে। 20 ধারার উদাহরণ থেকে এমসিকিউ, রিটেন এবং প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে। এবং উদাহরণটা আমি আপনাদেরকে দেখাই, এই যে ঘোড়ার উদাহরণ দিলাম না, আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এই যে প্রশ্ন হইতেছে ক কর্তৃক ক্ষয়ের নিকট বিকৃত একটি ঘোড়া সুস্থ কিনা। ক খকে বলিল গয়ের নিকট গিয়া জিজ্ঞাসা করো, গ এই সম্পর্কে সব কিছু ভালো জানে, তাহলে গ এর বিবৃতি স্বীকৃতি হিসেবে গণ্য হবে। ক্লিয়ার? উদাহরণটা আমরা বুঝতে পারলাম, তাহলে এইটা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? শেষ। 20 ধারা জানতে পারলাম আমরা। এরপরে আসেন তেইশ ধারা। সেকশন 23।
সেকশন 23টা খুব ইন্টারেস্টিং, আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেওয়ানি মামলায় কয়টা ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক না? আমরা তো এতক্ষণ পড়লাম স্বীকৃতি 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 প্রাসঙ্গিক, এই সেই 23 ধারায় এসে বলল যে দেওয়ানি, আমি 22 ধারা পরে পড়াবো আপনাদেরকে, 22 ধারা পরে পড়াবো, এটা রেখে দিলাম, 22 ধারাটা পরে পড়াবো, 22 ধারাটাও খুব গুরুত্বপূর্ণ, 22 ধারাটা আরেকটা ইয়ার সাথে মিলিয়ে পড়াবো আপনাদেরকে। সেকশন 23 দেখেন, সেকশন 23তে ব্যতিক্রম বলতেছে, এতক্ষণ তো পড়লাম এইটা প্রাসঙ্গিক এইটা প্রাসঙ্গিক এইটা প্রাসঙ্গিক, 17 ধারায় পড়লাম প্রাসঙ্গিক, 18 ধারায় পড়লাম 4 শ্রেণীর ব্যক্তি প্রাসঙ্গিক, 19 ধারায় পড়লাম মামলার সাথে যার সম্পর্ক প্রমাণ করা লাগবে তার বিবৃতি প্রাসঙ্গিক, 20 ধারায় বললাম মামলার পক্ষদ্বয় যার নাম প্রকাশ্যভাবে যার নাম ঘোষণা করে তার বিবৃতি প্রাসঙ্গিক। অর্থাৎ এতক্ষণ পড়লাম প্রাসঙ্গিক প্রাসঙ্গিক, এখন 23 ধারায় বলতেছে কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, লিখেন এটা। তাহলে 23 ধারায় কি বলা আছে বলেন তো, কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, লিখেন 2টি ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, 2টি ক্ষেত্রে। তাহলে দেওয়ানি মামলায় 2টি ক্ষেত্রে অ্যাডমিশন প্রাসঙ্গিক না, দেওয়ানি মামলায় 2টি ক্ষেত্রে অ্যাডমিশন প্রাসঙ্গিক না। এক নাম্বারটা হচ্ছে যে তাদের মধ্যে যদি ধরেন দুই পক্ষ শর্ত করলো যে আমরা যাই স্বীকার করে নিব, আমরা এই শর্তে স্বীকার করব যে পরবর্তীতে এইটা নিয়ে তুমি কোনো সাক্ষী দিতে পারবা না। যেমন সমঝোতা অথবা বিভিন্ন জায়গায় হয়, ধরেন আপনি সমঝোতা করতে বসছেন, সমঝোতা করতে বসার সময় আপনি যা স্বীকার করে নেবেন বা এগুলা মামলায় আপনি নিতে পারবেন না। ধরেন আপনারা কি ধরেন এইরকম কাজটা অনেকেই করে, কিভাবে করে মনে করেন সমঝোতায় এসে এবার উনি করে কল রেকর্ড করে অথবা মোবাইল রেকর্ড করে, এই জিনিসগুলো আপনি মেনে নেন কিনা, পরবর্তীতে ওই জিনিসগুলো আপনি আদালতে ব্যবহার করতে পারবেন না, আদালত এটা অ্যাডমিশন হিসেবে গণ্য করবে না। অর্থাৎ তাহলে প্রথম বিষয়টা কি, 2টি ক্ষেত্রের মধ্যে প্রথমটা হচ্ছে আপনাদের মধ্যে যদি প্রকাশ্যে এই শর্তই থাকে, এই শর্তাধীনই থাকে যে আমাদের মধ্যে যা আমি স্বীকার করে নিব এইটা আমরা দুইজনের কেউ এটা সাক্ষী হিসেবে বিবেচনা নিব না, সাক্ষী হিসেবে দিব না।